নমস্কার, আশা করছি তোরা সবাই খুব ভালো আছিস। আজ সেমিস্টার 3 2026 এর অর্গানিক যে পোর্শনটা আছে সেই অর্গানিক পোর্শনের হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন এবং অ্যালকোহল ফেনল ইথারের যে পোর্শনটা রয়েছে এই দুটো অংশকে আমরা মিক্স আপ করে কিছু শক্ত কিছু মডারেট কোশ্চেন করব। এবং আমি আগে থেকে বলে দিচ্ছি যে টপিকগুলো আমরা ডিসকাস করব এটা একটা একটা ভিডিওর মধ্যে তো আসা সম্ভব নয়। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আমি আশা করব 4টে ভিডিওর মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে ইজি কোশ্চেন খুব একটা থাকবে না, মডারেট টু টাফ কোশ্চেন থাকবে। এবং এটা একদম একদম আমি অ্যাসিওরেন্স দিচ্ছি এর বাইরে থেকে কোনো রকম শক্ত কোশ্চেন তৈরি করা সম্ভব নয়, কেউ তৈরি করতে পারবে না। যা কোশ্চেন যদি মডারেট টু টাফ কোশ্চেন হয় তাহলে এর মধ্যে থেকেই আসবে। যত কনসেপ্ট আছে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনের, যত রকমের রিঅ্যাকশন মেকানিজম থেকে কোশ্চেন আসা সম্ভব আমি সমস্ত কিছু ডিসকাস করে দেবো। এছাড়াও যত রকমের আইডেন্টিফিকেশন আছে, যত রকমের নেম রিঅ্যাকশন আছে, যত রকমের অ্যাসারশন রিজনিং এর লজিক্যাল যত কিছু হতে পারে সমস্ত কিছু, অ্যাসিডিটি বেসিসিটির কোশ্চেন, ডাইপোল মোমেন্টের কোশ্চেন, এই সমস্ত কিছু আমরা এখানে এই আলোচনাতে খুব সুন্দরভাবে ডিসকাস করব। তোরা খুব ভালো করে দেখতে থাক আমি যেটা বলতে চাইছি। আচ্ছা, বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের কোশ্চেন আমরা ডিসকাস করব এবং যদি তোরা ঠিক করে দেখিস আমি তোদেরকে গ্যারান্টি দিচ্ছি 35 সেমিস্টার 3 2026 কেমিস্ট্রিতে কেউ আটকাতে পারবে না। এর আগের বারও বলেছিলাম, এর আগের বারও যখন করেছিলাম 10-15টা ভিডিও, 10-12টা ভিডিও, এর আগের সেমিস্টার 3তেও আমরা করেছিলাম, এই সেমিস্টারের ক্ষেত্রেও আমরা করব। খুব খুব ভালো করে খুব মনোযোগ দিয়ে তোরা দেখবি। 1 নম্বর কোশ্চেন এবং টপিক ধরে ধরে আমরা করব। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1, টপিক নাম্বার 1। যদি তোদেরকে কখনো জিজ্ঞাসা করে যে CH3F CH3Cl দেখবি, হ্যাঁ, CH3F CH3Cl CH3Br CH3I এই চারটের মধ্যে কোনটি ডাইপোল মোমেন্ট বেশি? একদম ধরে ধরে ভালো করে দেখতে শুরু কর। কোশ্চেন নাম্বার 1, টপিক নাম্বার 1, এই চারজনের মধ্যে কোনটি ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি? তখন তোরা কি উত্তর দিবি? দেখ, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আমরা ফাঁসবো। এটাও উত্তর হবে না, এটাও উত্তর হবে না। খুব ভালো করে যদি তোরা দেখিস এটাও আসছে না, এটাও আসছে না, হয় এটা হবে নয় এটা হবে। আমরা প্রত্যেকে কি জানি? ডাইপোল মোমেন্টকে মিউ দিয়ে লেখা হয়, মিউ ইজ ইকুয়াল টু ই ইনটু ডি, অর্থাৎ ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে চার্জ ইনটু ডিসটেন্স বিটুইন চার্জ। তাহলে এক্ষেত্রে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই জন্য এর ক্ষেত্রে চার্জের ভ্যালুটা বেশি হবে। কিন্তু CH3Cl এর ক্ষেত্রে ক্লোরিনের বন্ধন দৈর্ঘ্য ফ্লুরিন অপেক্ষা বেশি হওয়ায় আমরা এই কথাটাও খুব ভালো করে বলতে পারি যে ক্লোরিনের ক্ষেত্রে ডিসটেন্সের ফ্যাক্টরটা একটা মেজর ফ্যাক্টর রূপে কাজ করছে। অর্থাৎ CH3F বা মিথাইল ফ্লুরাইডের ক্ষেত্রে চার্জ ফ্যাক্টরটা বেশি হচ্ছে, যেখানে CH3Cl বা মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে ডিসটেন্স ফ্যাক্টরটা বেশি কাজ করছে। এবং মনে রাখবি যে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে চার্জ ফ্যাক্টরের তুলনায় ডিসটেন্স ফ্যাক্টরটা মেজর ফ্যাক্টর রূপে কাজ করে। অর্থাৎ ডাইপোল মোমেন্টের এই টপিকের ক্ষেত্রে, ডাইপোল মোমেন্টের এই কোশ্চেনের ক্ষেত্রে চার্জ একটা মাইনর ফ্যাক্টর, যেখানে ডিসটেন্স একটা মেজর ফ্যাক্টর। তাহলে ই CH3F এর ক্ষেত্রে বেশি রাদার দ্যান CH3Cl, কিন্তু ডি CH3Cl এর ক্ষেত্রে বেশি রাদার দ্যান CH3F। তার মানে আমরা কি পাচ্ছি যে চার্জ যেটা কিনা ইলেকট্রোনেগেটিভিটির সাথে কানেক্টেড, কিসের সাথে? ইলেকট্রোনেগেটিভিটির সাথে। সেই অনুযায়ী CH3F বা মিথাইল ফ্লুরাইডের ক্ষেত্রে চার্জের মানটা বেশি রাদার দ্যান CH3Cl। কিন্তু Cl এর বন্ধন দৈর্ঘ্য বেশি হওয়ার দরুন, রেডিয়াস বেশি হওয়ার দরুন বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, তাই জন্য এর ক্ষেত্রে ডিসটেন্স ফ্যাক্টরটা এর তুলনায় বেশি হবে। এবং ই ইনটু ডি এর যে যৌথ ফ্যাক্টর, সেই যৌথ ফ্যাক্টরটা CH3Cl এর ক্ষেত্রে CH3F অপেক্ষা কিছুটা বেশি হয়ে যাবে। আচ্ছা দেখ, একটা সামান্য ইস্যু এসেছিল তার জন্য একটু দেখলাম। তার মানে এটা আমরা পাচ্ছি, দেখ CH3F CH3Cl এর এই কোশ্চেনটার উত্তর আমরা এখান থেকে বার করতে পারছি। তাহলে এটার উত্তর কি হবে? CH3Cl। কি উত্তর হবে? CH3Cl। নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস সেখানে উত্তর CH3Cl কেন হচ্ছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে চল। 2 নম্বর এরকমই আরো একটি ডাইপোল মোমেন্টের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, টপিক নাম্বার 2।
তোরা যদি খুব ভালো করে দেখিস এটার ক্ষেত্রে তাহলে আমরা কি পাচ্ছি, একদম প্রথম কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি পেলাম, তুই বলবি একদম প্রথম কোশ্চেনের ক্ষেত্রে চার্জ ফ্যাক্টর ডিসটেন্স ফ্যাক্টর দুটো কাজ করছে, যেখানে চার্জ ফ্যাক্টরের তুলনায় ডিসটেন্স ফ্যাক্টর এর ক্ষেত্রে বেশি, এবং আরো একটা কথা ডিসটেন্স ফ্যাক্টরটা এখানে কি রূপে কাজ করছে, দ্যাট ইজ এ মেজর ফ্যাক্টর, দ্যাট ইজ এ প্রিলিমিনারি ফ্যাক্টর, যেখানে চার্জ ফ্যাক্টরটা মাইনর ফ্যাক্টর রূপে কাজ করছে, কি রূপে কাজ করছে, মাইনর ফ্যাক্টর রূপে কাজ করছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 তে আয়। কোশ্চেন নাম্বার 2 আমরা কার কোশ্চেন করব, ডাইপোল মোমেন্ট। কার কোশ্চেন, ডাইপোল মোমেন্ট। CH2 double bond CHCl, CH3 CH2Cl, CH3 CH2F, আর অপশন ডি CH3 CH2Br। দেখ এই কটা অপশন দেওয়া আছে, যদি দেখিস আমরা এখানে কটা অপশন পাচ্ছি, আমরা এখানে চারটে অপশন পাচ্ছি, এবং এদের মধ্যে বলতে বলেছে এই চারটের মধ্যে কোনটি ডাইপোল মোমেন্ট বেশি। একটা জিনিস বোঝ, এটা 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 তার মধ্যে সবথেকে বেশি কার, CH2 CH2Cl এর। দেখ এখানকার কোশ্চেন দিয়ে আমরা এই উত্তরটাও পেয়ে যাব, CH3 CH2F, CH3 CH2Cl, CH3 CH2Br, এই তিনটের মধ্যে সবথেকে বেশি কার, CH3 CH2Cl এর। একদম সত্যি কথা, কারণ এদের ক্ষেত্রে এই আগের ফ্যাক্টরটার মধ্যেই একটা কনসেপ্ট আসছে। এবার এইটার দিকে তাকাও, আমরা একটা জিনিস জানি, ডাবল বন্ডেড কার্বন অ্যাটমকে কি বলে, ভিনাইল কার্বন। কি বলে, ডাবল বন্ডেড কার্বন অ্যাটমকে বলে ভিনাইল কার্বন। তাহলে এই কার্বনটা কি কার্বন, ভিনাইল কার্বন। ভিনাইল কার্বনের সাথে কে যুক্ত আছে, ক্লোরিন। তাহলে এর নাম কি, ভিনাইল ক্লোরাইড। কি নাম, তোরা বলবি হ্যাঁ একদম ঠিক আছে, এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। অর্থাৎ আমরা কি পাচ্ছি, CH2 ডাবল বন্ড CHCl, এই দুটো ডাবল বন্ডেড কার্বন বা দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন পরমাণুকে কি বলা হয়, ভিনাইল কার্বন। কি বলা হয়, ভিনাইল কার্বন। তাহলে যে ক্লোরিনটা আছে সেই ক্লোরিনটাকে আমরা কি বলছি, ভিনাইল কার্বনের সাথে সংযুক্ত ক্লোরিন, অর্থাৎ এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। কি নাম, ভিনাইল ক্লোরাইড। তাহলে এইটা আর এইটা, কারণ আমরা ফাঁসছি কোথায়, এইটা এইটা এমনি নেগলেক্ট আউট হয়ে যাচ্ছে, এই দুটো এমনিতেই নেগলেক্ট আউট হয়ে যাচ্ছে। কোন দুটো পড়ে আছে, এইটা আর এইটা। এবার জিনিস বোঝ, আমরা উপরের যে জিনিসটা আছে সেটাকে একটু মুছলাম। তার মানে দেখ এখানে অপশন সি আর অপশন ডি তো কোনো মতেই হবে না, এদের দুজনের মধ্যে কোনো একটা হবে। ভিনাইল ক্লোরাইডের দিকে তাকা একবার, CH2 ডাবল বন্ড CHCl। কি রে, আমরা প্রত্যেকে জানি তো যে ক্লোরিনের এরকম লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, এই লোন পেয়ার ইলেকট্রনটা কি করবে, রেজোনেন্স করবে। এই লোন পেয়ার ইলেকট্রনটা কি করবে, রেজোনেন্স করবে। আমরা কি জানি, লোন পেয়ার ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে, দেন পাই বন্ড মুভমেন্ট হবে। অর্থাৎ প্রথমে লোন পেয়ার ইলেকট্রন ডিলোকালাইজেশন হবে, দেন পাই বন্ড মুভমেন্ট হবে। দেখতে কেমন লাগবে, CH2 মাথায় মাইনাস, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড Cl, Cl এর মাথায় প্লাস। তার মানে এর যে দ্বিমেরু ভ্রামক, রেজোনেন্সিয়াল দ্বিমেরু ভ্রামক। কি দ্বিমেরু ভ্রামক, রেজোনেন্সিয়াল দ্বিমেরু ভ্রামক, সেটা কোন দিকে কাজ করছে রে, এদিকে। দেখ খেয়াল করে দেখ, আমরা কি এটা বলতে পারি, ক্লোরিনের ক্ষেত্রে রেজোনেন্স জনিত দ্বিমেরু ভ্রামক, কি রেজোনেন্স জনিত দ্বিমেরু ভ্রামক কোন দিকে কাজ করছে, এদিকে। বা এটাকেই আমি কি বলতে পারি, মিউ পাই, মিউ পাই, অর্থাৎ পাই বন্ধন জনিত দ্বিমেরু ভ্রামক। দেখ এখানে কোন বন্ডটার মুভমেন্ট হচ্ছে, পাই বন্ধনের। কোন বন্ডের মুভমেন্ট হচ্ছে, পাই বন্ধনের। তাহলে পাই বন্ধন জনিত দ্বিমেরু ভ্রামক তথা রেজোনেন্স জনিত দ্বিমেরু ভ্রামক, সেটা কোন দিকে কাজ করছে, এদিকে। কোন দিকে কাজ করছে, এদিকে। কিন্তু এই সেম টু সেম ভিনাইল ক্লোরাইডকে যদি আমরা দেখি, খেয়াল কর এই ক্লোরিনটার ইলেকট্রোনেগেটিভিটি এই কার্বন অপেক্ষা বেশি। তাহলে সিগমা বন্ধনকে কে টানছে, ক্লোরিন। সিগমা বন্ধনকে কে টানছে, ক্লোরিন। তাহলে মিউ সিগমা কোন দিকে কাজ করছে, এদিকে। কোন দিকে, এদিকে। অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোরিন কি দেখাবে, মাইনাস আই এফেক্ট। ক্লোরিন কি দেখাবে, মাইনাস আই এফেক্ট। তাহলে মিউ ইন্ডাকটিভ, এটাও কোন দিকে কাজ করছে, দেখ বুঝতে পারছিস কিনা। আমরা কি বলতে চাইছি, ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে বা ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রে মোর প্রমিনেন্টলি আমরা এটা বলতে চাইছি যে রেজোনেন্স জনিত দ্বিমেরু ভ্রামক যেদিকে কাজ করছে, পাই বন্ধন জনিত দ্বিমেরু ভ্রামক যেদিকে কাজ করছে, সিগমা বন্ধন জনিত দ্বিমেরু ভ্রামক উল্টো দিকে কাজ করছে, বা ইন্ডাকটিভ প্রভাব জনিত দ্বিমেরু ভ্রামক উল্টো দিকে কাজ করছে। কেন না, আমরা জানি কার্বন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের বেশি, তাই সিগমা বন্ধন স্থিত ইলেকট্রন জোড়কে ক্লোরিন নিজের দিকে টানবে। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট ক্লোরিনের দিকে কাজ করবে, মাইনাস আই এফেক্ট ক্লোরিনের দিকে কাজ করবে, সিগমা বন্ধন ক্লোরিনের দিকে সরে আসবে। তাহলে মিউ সিগমা বা মিউ আই এটা ক্লোরিনের দিকে কাজ করবে, যেখানে মিউ রেজোনেন্স বা মিউ পাই ক্লোরিনের থেকে বিপরীত দিকে কাজ করবে। তাহলে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে
দ্বিমেরু ভ্রামকের মান আংশিক রূপে প্রতিমিত হবে, কি হবে, অর্থাৎ রেজোন্যান্স জনিত দ্বিমেরু ভ্রামক এবং ইন্ডাকটিভ প্রভাব জনিত দ্বিমেরু ভ্রামক বা পাই বন্ধন জনিত দ্বিমেরু ভ্রামক এবং সিগমা বন্ধন জনিত দ্বিমেরু ভ্রামক ইহারা পরস্পরকে প্রতিমিত করবে, নালিফাই করবে, কমিয়ে দেবে। যদি কমিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এর দ্বিমেরু ভ্রামক কিছুটা হলেও কমছে। তাহলে কার দ্বিমেরু ভ্রামক বেশি, এটা। কার দ্বিমেরু ভ্রামক বেশি, এটা। আবার তুই দেখ খেয়াল করে, CH3 CH2 Cl কি ইথাইল ক্লোরাইড, তো এখানে শুধুমাত্র কোন দ্বিমেরু ভ্রামক কাজ করছে, মিউ আই और মিউ সিগমা, মিউ আই और মিউ সিগমা। অর্থাৎ আমরা এটাও বলতে চাইছি CH3 CH2 Cl এর ক্ষেত্রে শুধুমাত্র সিগমা বন্ধনজনিত বা ইন্ডাকটিভ প্রভাবজনিত দ্বিমেরু ভ্রামক কাজ করে, কোনো পাই বন্ধনজনিত বা রেজোন্যান্স জনিত দ্বিমেরু ভ্রামক ক্রিয়াশীল নেই। অর্থাৎ এক্ষেত্রে ওই যে প্রতিমিত করে দেওয়ার যে কেসটা সেটা আসছে না। তাই এর দ্বিমেরু ভ্রামক কিছুটা হলেও কমে যাচ্ছে, এর দ্বিমেরু ভ্রামকের মান অ্যাজ ইট ইজ বেশি থাকছে। নিশ্চয়ই বুঝতে পেরেছিস দ্বিমেরু ভ্রামকের এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা ইথাইল ক্লোরাইড ফিনাইল ক্লোরাইডের কোশ্চেন, আর একটা হচ্ছে তোর যেটা করলি CH3F CH3Cl জনিত কোশ্চেন। আচ্ছা, এবার দেখতে চল। আমি আগেই বলেছিলাম কোশ্চেন মিক্স আপ থাকবে। আচ্ছা, এরকম নাও দিতে পারে, হ্যাঁ এরকমও দিয়ে দিতে পারে। একই ব্যাপার, তোরা জানিস এটা বন্ড ড্যাশ ফর্মুলা, কি ফর্মুলা, বন্ড ড্যাশ ফর্মুলা, এটা প্রোপিন, এটা প্রোপিন। দু রকমই দিয়ে দেয়, আমি দুটোই বলছি। HBr দিয়ে দিতে পারে, HBr H2O2 দিতে পারে। পরপর বলছি, হ্যাঁ একটা একটা করে, এগুলো প্রত্যেকটা করে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। B2H6 THF, 2 নম্বর H2O2 সরি H2O2 NaOH, এটা একটা কোশ্চেন। Hg OCO CH3 মার্কিউরিক অ্যাসিডেট, OCO CH3 হোল 2, NaBH4 NaOH, এটা একটা কোশ্চেন আসতে পারে। দেখতে থাক, আমি পরে বলছি, একটা মিনিট। দেখতে থাক, মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে, একটু আমি কাটিয়ে উঠবো। তাহলে দেখ প্রথমটা কি, HBr, দেখ খেয়াল করে, এটা মার্কনিকফ। HBr দিয়ে কি হবে রে, মার্কনিকফ। HBr H2O2 মানে অ্যান্টি মার্কনিকফ, HBr H2O2 মানে অ্যান্টি মার্কনিকফ। আমরা প্রত্যেকে কি জানি, মার্কনিকফ মানে মোড়ে মোড় লেসে লেস, মার্কনিকফ মানে মোড়ে মোড় লেসে লেস। অ্যান্টি মার্কনিকফ মানে পারক্সাইড এফেক্ট, খারাস রুল, মোড়ে লেস লেসে মোড়, মোড়ে লেস লেসে মোড়। তার মানে আমরা কি পড়েছিলাম, মার্কনিকফ কি বলেছিল, মার্কনিকফ বলেছিল মোর ইলেকট্রোনেগেটিভ মোর সাবস্টিটিউটেড কার্বন অ্যাটমের সাথে সংযুক্ত হয়, লেস ইলেকট্রোনেগেটিভ লেস সাবস্টিটিউটেড কার্বন অ্যাটমের সাথে সংযুক্ত হয়। অ্যান্টি মার্কনিকফে ঠিক তার উল্টোটা হয়েছিল। অ্যান্টি মার্কনিকফ কখন হয়, H2O2 বা পারক্সাইড থাকলে। সে H2O2 না থাকলে সেখানে বেরিয়াম পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড যে কোনো কিছু থাকতে পারে। অর্থাৎ যে কোনো পারক্সাইডের উপস্থিতিতে পারক্সাইড প্রভাব দেখা যায়। এটি বিজ্ঞানী খারাস আবিষ্কার করেছিলেন, তাই এটিকে খারাস রুল বলা হয়। মার্কনিকফের উল্টো হয়, তাই এটিকে অ্যান্টি মার্কনিকফ রুলও বলা যেতে পারে। আমরা কি জানি, আরো কিছু কথা আমরা পড়েছিলাম, কি রে, এটা মোর সাবস্টিটিউটেড কার্বন, এটা লেস সাবস্টিটিউটেড কার্বন, এর সাথে প্লাস আই ইফেক্টিভ वाला গ্রুপ যুক্ত আছে, এর সাথে প্লাস আই ইফেক্টিভ वाला গ্রুপ যুক্ত আছে, তাই এটি অধিক প্রতিস্থাপিত কার্বন। এর সাথে কোনো প্লাস আই ইফেক্টিভ वाला গ্রুপ যুক্ত নেই, তাই এটি কম প্রতিস্থাপিত কার্বন। এখানে আমরা কি বলতে পারি, H টা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, Br টা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। দেখ H টা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, Br টা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে মোর কোথায় লাগবে, মোরে, লেস কোথায় লাগবে, লেসে। খুব ভালো কথা। দেখ তো এটা তৈরি হচ্ছে কিনা, তৈরি, হ্যাঁ এটাই তৈরি হচ্ছে, একদম ঠিকঠাক এটাই তৈরি হচ্ছে। কিনা তৈরি হচ্ছে তো কত, এটা 2 ডিগ্রি, তো এটা 2 ডিগ্রি। কেমন প্রোডাক্ট, 2 ডিগ্রি। দেখ 2 ব্রোমো প্রোপেন কি তৈরি হচ্ছে, 2 ব্রোমো প্রোপেন। এখানে কি হবে, তুই বলবি মোরে লেস, লেসে মোর, তাহলে উল্টো, তাহলে CH3 CH2 CH2 Br। দেখ এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। দেখ খেয়াল করে দেখ, তার মানে আমরা এটা বলতে চাইছি যখন আমরা শুধু HBr দিচ্ছি তখন পারক্সাইড প্রভাব কাজ করছে না, তখন শুধু মার্কনিকফ, মোড়ে মোড় লেসে লেস। H2O2 দিলে পারক্সাইড প্রভাব, মোড়ে লেস লেসে মোড়, একদম ঠিক।
একদম ঠিক, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আরো একটা কথা আমরা জানি, এটা এগুলো মনে রাখবি, মার্কনিকফে 2 ডিগ্রি প্রোডাক্ট ক্রিয়েট হয়, অ্যান্টি মার্কনিকফে 1 ডিগ্রি প্রোডাক্ট ক্রিয়েট হয়। এটা তো নিশ্চয়ই তোদের মনে আছে, হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটার নাম কি? হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন, এটার নাম কি? অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডি মার্কিউরেশন। দেখ খেয়াল করে দেখ, এবার দেখ হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন যদি খুব ভুল না করি, তোরা বুঝতে পারছিস, নিশ্চয়ই বুঝতে পারছিস, বুঝতে পারাটা উচিত, তোরা প্রত্যেকে বুঝবি, তোরা খুব সেন্সিবল। H2O2 আছে, দেখ কি আছে? H2O2 আছে। H2O2 আছে মানে আমরা ইঙ্গিত কোন দিকে করছি? হ্যাঁ, समझदार को इशारा ही काफी है। H2O2 আছে মানে আমরা বুঝতে পারছি এখানে অ্যান্টি মার্কনিকফের খেলা দিয়ে দিয়েছে। H2O2 থাকার মানে কি হবে? অ্যান্টি মার্কনিকফ হবে। অ্যান্টি মার্কনিকফ হলে কি হবে? 1 ডিগ্রি প্রোডাক্ট হবে। অ্যান্টি মার্কনিকফ হলে কি হবে? 1 ডিগ্রি প্রোডাক্ট হবে, তাহলে 1 প্রোপানল ক্রিয়েট হবে, আর এখানে কি হবে? 2 প্রোপানল ক্রিয়েট হবে। কি হবে? 2 প্রোপানল ক্রিয়েট হবে। এই সমস্ত রিঅ্যাকশন আমি আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছিলাম, তোরা একটু দেখে নিবি, আগের জায়গাগুলোতে গিয়ে একটু চেক আউট করে দেখে নিবি, সেই সমস্ত রিঅ্যাকশন করে দেওয়া আছে, উইথ মেকানিজম করে দেওয়া আছে। আমি ওই দিকে যাচ্ছি তো, মেকানিজমের দিকে। তুই তাহলে একটা জিনিস বোঝ যে এটা দিলে কি হচ্ছে, B2H6 মানে ডাইমোডেন, নিশ্চয়ই তোরা পড়েছিলি। এটাতে 3C2E বন্ড থাকে, ব্যানানা বন্ড থাকে, বা হাইড্রোজেন ব্রিজ বন্ড থাকে। B2H6 মানে হচ্ছে ডাইমোডেন, 3C2E বন্ড, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, ব্যানানা বন্ড, বা এখানে আমরা কি পড়েছিলাম? এখানে আমরা পড়েছিলাম হাইড্রোজেনের ব্রিজ বন্ড থাকে। তো সেই B2H6 আমাদের এখানে কি করতে পারে না, H+ সাপ্লাই করতে পারে, হাইড্রোজেন সাপ্লাই করতে পারে, THF মিডিয়াম রূপে কাজ করছে। H2O2 আছে মানে পারঅক্সাইড প্রভাব, অ্যান্টি মার্কনিকফ রুল, NaOH থেকে আসছে OH-, NaOH থেকে আসছে OH-। এবার H2O2 আছে মানে আমরা কি বুঝতে পারছি? 1 ডিগ্রি প্রোডাক্ট হবে। H2O2 আছে মানে আমরা কি বুঝতে পারছি? অ্যান্টি মার্কনিকফ হবে। অ্যান্টি মার্কনিকফ অলওয়েজ প্রোডিউসেস 1 ডিগ্রি প্রোডাক্ট, দেখ পাচ্ছি আমরা। এটা কি? মার্কিউরেশন ডিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। দেখ এখানে কোনো H2O2 নেই, অতএব এখানে অ্যান্টি মার্কনিকফ কাজ করছে না, এখানে মার্কনিকফ কাজ করছে। এবং মার্কনিকফ রুল আমাদের কি শিখিয়েছিল? 2 ডিগ্রি প্রোডাক্ট। কি প্রোডাক্ট? 2 ডিগ্রি প্রোডাক্ট। নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এই তিনটে রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি শেষের দুটো হাইড্রোবোরেশন অক্সিডেশন রিঅ্যাকশন এবং অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি রিঅ্যাকশন, নিশ্চয়ই বুঝতে পারছিস। এবার টাকা এটা দিয়ে দিল C6H6 H3PO4 ফসফরিক অ্যাসিড, 250 ডিগ্রি C চাপ দিয়েছে। এছাড়া আর কি দিয়েছে? O2 95 ডিগ্রি C, আর 3 নম্বরে কি দিয়েছে? ডাইলিউটেড H2SO4 দিয়ে বলেছে A+B। চলো শনাক্ত করো, চলো শনাক্ত করো। এখান থেকে আমরা কি পাবো? তোরা বলতেই পারিস কি রে, এটা আমরা কি জানি? এটা হচ্ছে ভায়া কিউমিন ফেনল প্রিপারেশন, এটা হচ্ছে ফেনল প্রস্তুতির শিল্প পদ্ধতি। এটা কি? ফেনল প্রস্তুতির শিল্প পদ্ধতি। এবং যে ফেনল প্রস্তুতির শিল্প পদ্ধতি আমরা পড়েছি সেটা ভায়া কিউমিন হয়ে যায়। প্রথম স্টেপে কিউমিন তৈরি হয়, তারপরে স্টেপে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হয়, এবং তারপরে স্টেপে গিয়ে ফেনল প্লাস অ্যাসিটোন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? তোরা প্রত্যেকে জানিস কি উৎপন্ন হয়? ফেনল প্লাস অ্যাসিটোন বা প্রোপান 2-on যেটাকে আমরা বলে থাকি কমন নেমে, সেটা উৎপন্ন হয়। এবং আমরা এটা পড়েছিলাম যে এটি হলো ফেনল প্রস্তুতির শিল্প পদ্ধতি, যেখানে ভায়া কিউমিন ফেনল প্রস্তুতি হয়, যেখানে উপজাত বিক্রিয়াজাত পদার্থ রূপে, গৌণ বিক্রিয়াজাত পদার্থ রূপে অ্যাসিটোন বা প্রোপান 2-on উৎপন্ন হয়। মনে রাখবি কিন্তু এটা। হ্যাঁ, তাহলে এখানে আর কি কি হয়েছিল দেখবি? ফার্স্ট স্টেপে তোরা যদি কখনো খেয়াল করিস দেখবি এটা উৎপন্ন হয়েছিল CH3H3 2, এটার নাম কি? কিউমিন। এটার নাম কি? কিউমিন। কি নাম? কিউমিন। ওই 1 নম্বর স্টেপটার পরে এটা উৎপন্ন হয়েছিল। তারপরে স্টেপে গিয়ে অতিরিক্ত অক্সিজেনের সংস্পর্শে জারণ ঘটলে CH এর যে পোরশনটা সেটা COOH হয়ে গিয়েছিল। CH এর যে পোরশনটা অ্যালকেন, যে পোরশনটা সেটা জারিত হয়ে এটা তৈরি করেছিল COOH, এর নাম কিউমিন হাইড্রোপারঅক্সাইড। কি নাম? কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এই স্টেপটার ফলে তৈরি হয়েছিল কিউমিন, এই স্টেপটার ফলে তৈরি হয়েছিল কিউমিন, এই স্টেপটার ফলে তৈরি হয়েছিল কিউমিন হাইড্রোপারঅক্সাইড। বাই এনি চান্স ইন্টারমিডিয়েট জিজ্ঞাসা করতে পারে, বাই এনি চান্স ইন্টারমিডিয়েট জিজ্ঞাসা করতে পারে, তাই পুরোটাই একটু পড়ে রাখিস। তাহলে কি উৎপন্ন হচ্ছে? ফেনল প্লাস অ্যাসিটোন। কি উৎপন্ন হচ্ছে? ফেনল প্লাস অ্যাসিটোন। এবার দেখ, যে ফেনলটা উৎপন্ন হলো, যে ফেনলটা উৎপন্ন হলো, তার মানে আমরা কি পেলাম? তুই বলে একটুখানি লিখে দাও, যেটা অ্যাকচুয়ালি লিখলাম, যেটা উৎপন্ন হয়েছিল। আমি লিখছি না, হ্যাঁ 1 2 3 করে ছিল, দেখবি আগেরটা দিয়েছিল, আগের স্লাইডটা দিয়েছিল। কি উৎপন্ন হয়েছিল? A+
বি। এবার এ থেকে টানবে, হ্যাঁ কি করবে এরা এখান থেকে এ থেকে টানা শুরু করবে। ফার্স্ট জিঙ্ক পাতন, এক নম্বরে কি দিয়েছে জিঙ্ক পাতন, দুই নম্বরে কি দিয়েছে NH3, তিন নম্বরে কি দিয়েছে প্রোসোমো FeCl3, কি দিয়েছে প্রোসোমো FeCl3, চার নম্বর কি দিয়েছে CH3 MgBr, কি দিয়েছে CH3 MgBr, গ্রিগনার্ড রিএজেন্ট দিয়েছে, কি দিয়েছে গ্রিগনার্ড রিএজেন্ট দিয়েছে। আর কি দিয়েছে 3H2 র্যানিনিকেল, কি দিয়েছে 3H2 র্যানিনিকেল, ঠিক আছে। আর কি দিতে পারে ধর দিল CH3 COCl, কি দিল CH3 COCl, আর কি দিতে পারে C6H5 COCl, কি দিতে পারে C6H5 COCl, এটা অ্যাসিটাইল ক্লোরাইড, এটা বেনজোইল ক্লোরাইড, কি নাম অ্যাসিটাইল ক্লোরাইড এবং বেনজোইল ক্লোরাইড। ধর এগুলো দিল, একটা একটা করে দেখাই। আচ্ছা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছিস এ তে কি উৎপন্ন হয়েছিল ফেনল, এ তে কি উৎপন্ন হয়েছিল আগে লিখে নি, এ কি এ হচ্ছে ফেনল, এ হচ্ছে ফেনল, এর আগেরটাকে আমরা লিখে নিয়েছিলাম। এবার দেখ জিঙ্ক পাতন করলে কি হবে, দেখ ভালো করে দেখো জিঙ্ক কি করবে এই অক্সিজেনটাকে ধরবে, তাহলে জেডেনও বেরিয়ে যাবে, বেনজিন পড়ে থাকবে, কি পড়ে থাকবে বেনজিন পড়ে থাকবে, তার সাথে জেডেনও জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল ফিলোসোফার্স উল সেটা উৎপন্ন হবে। দেখ খেয়াল করে দেখ জেডেন এই অক্সিজেনটাকে ধরলে জিঙ্ক অক্সাইড বেরিয়ে যাচ্ছে, বেনজিনের সাথে এইচ পড়ে আছে, এইচ লেগে থাকাও যা না থাকাও তাই, কার্বনের অভিন্ন হৃদয় বন্ধুর নাম কি হাইড্রোজেন, অতএব থাকলেও যা না থাকলেও তাই, অতএব সেটা কি বেনজিন। দেখ NH3 দিলে কি হবে NH2 হবে, NH3 দিলে কি হবে NH2 বা অ্যানিলিন তৈরি হবে, কি তৈরি হবে অ্যানিলিন তৈরি হবে। তোরা প্রত্যেকই জানিস প্রথমে FeCl3 পরীক্ষা নিশ্চয়ই প্র্যাকটিক্যাল রিলেটেড এটা একটা কোশ্চেন, এটা আইডেন্টিফিকেশনের কোশ্চেন যে ফেনলকে আমরা শনাক্ত করব কি করে। কোন টেস্ট টিউবের মধ্যে যদি ফেনল থাকে, কোন টেস্ট টিউবের মধ্যে যদি ফেনল থাকে তার মধ্যে আমরা সদ্য প্রস্তুত প্রোসোমো FeCl3 মেশালে একটা ভায়োলেট কমপ্লেক্স তৈরি হয় হেক্সাফেনক্সিডোফেরেট, কি তৈরি হয় হেক্সাফেনক্সিডোফেরেট। দেখ খেয়াল করে দেখ এটা তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে এই কমপ্লেক্সটা তৈরি হয়, কোন কমপ্লেক্সটা এই কমপ্লেক্সটা। দেখ এটা ফেনক্সাইড আয়ন, দেখ এই আয়নটার নাম কি ফেনক্সাইড আয়ন, ফেনক্সাইড আয়ন কটা আছে 6টা, হেক্সাফেনক্সিডোফেরেট 3+, হেক্সাফেনক্সিডোফেরেট 3 এই কমপ্লেক্সটি তৈরি হবে। এটা হচ্ছে একটা জটিল কমপ্লেক্স, ভায়োলেট কালার তৈরি করে, ভায়োলেট কালার তৈরি করে। এটা দিকে দেখো CH3 MgBr, নিশ্চয়ই আমরা জানি কি হবে CH3 এই H টাকে ধরবে তাহলে CH4 তৈরি হবে, কি তৈরি হবে খেয়াল করে দেখ CH3 ডেল্টা মাইনাস উমপুলুম আন্তলানের কনসেপ্ট, CH3 ডেল্টা মাইনাস এখানে H প্লাসটাকে ধরবে, CH3 ডেল্টা মাইনাস H প্লাসকে ধরলে CH4 বেরোবে, আর বেনজিনের সাথে OMgBr সংযুক্ত হবে, যেটা কিনা সাবসিডিয়ারি প্রোডাক্ট, অতটাও ইম্পর্টেন্ট আমাদের জন্য নয়, একদমই নয়। আচ্ছা 3H2 র্যানিনিকেল আমরা প্রত্যেকে পড়েছি হাইড্রোজেন যুক্ত হওয়াকে বিজারণ বলে, এটা স্যাবেটিয়ার স্যান্ডারেন্স বিজারণ, কি বিজারণ 11 এ পড়েছিলি দেখবি অ্যালকেন যখন পড়েছিলি তখন ছিল, এটার নাম কি স্যাবেটিয়ার স্যান্ডারেন্স বিজারণ। দেখ খেয়াল করে দেখ আমরা পড়েছিলাম নাম্বার অফ H2 addition is equal to number of pi bond subtraction, অর্থাৎ যতগুলো H2 সংযুক্ত হবে ততগুলো পাই বন্ধন বিভাজিত হবে। একটি ফেনলে 3টে পাই বন্ধন আছে, এখানে 3টে H2 যুক্ত হচ্ছে, তাহলে 3টে পাই বন্ধনকে খাবে, তাহলে এটা পড়ে থাকবে সাইক্লোহেক্সানল, কি পড়ে থাকবে দেখ ভালো করে দেখো এখানে র্যানিনিকেল হচ্ছে কি রূপে ব্যবহৃত হয় অন্তর্ধৃতি ঘটায়, কি ঘটায় অকিউলেশন, দেখবি তোরা পড়েছিলি কি ঘটায় অন্তর্ধৃতি ঘটায়, অর্থাৎ পৃষ্ঠতল বরাবর অতিরিক্ত হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ ঘটায়, কি ঘটায় র্যানিনিকেল পৃষ্ঠতল বরাবর অতিরিক্ত হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ ঘটায়, যেটাকে আমরা কি বলি অন্তর্ধৃতি বা অকিউলেশন, কি নাম অন্তর্ধৃতি বা অকিউলেশন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে কটা হাইড্রোজেন 3টে, যতগুলো H2 যুক্ত হচ্ছে ততগুলো পাই বন্ধন ভাঙছে, 3টে H2 যুক্ত হচ্ছে তাই মাঝে থাকা 3টে পাই বন্ধন ভেঙে গেছে, কি তৈরি হবে সাইক্লোহেক্সেন, তার সাথে অল সাইক্লোহেক্সানল, কি তৈরি হবে সাইক্লোহেক্সানল। আচ্ছা এদিকে চলে এখানে কি হবে এই Cl-টা H কে ধরে HCl বেরিয়ে যাচ্ছে, দেখ খেয়াল করে দেখা এই Cl-টা H কে ধরে HCl বেরিয়ে যাচ্ছে, বেঞ্জিনে কি ছিল O, বেঞ্জিনে কি ছিল O, কি লাগছে COCH2, কি লাগছে COCH2। দেখ খেয়াল করে দেখা দেখ এই Cl-টা দেখ এই কার্বন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই কার্বন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি ক্লোরিনের, বন্ড কে টানবে ক্লোরিন, ক্লোরিনের মাথায় কি চার্জ মাইনাস,
Cl মাইনাস কাকে ধরবে H প্লাস কে, Cl মাইনাস কাকে ধরবে H প্লাস কে, কি বেরিয়ে যাচ্ছে HCl, তাহলে ঢুকছে কে অ্যাসিটাইল গ্রুপ, কোন গ্রুপ ঢুকছে অ্যাসিটাইল গ্রুপ, তাহলে এই বিক্রিয়াটার নাম কি অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন, কি রিঅ্যাকশন অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন, এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কি রিঅ্যাকশন দেখ খেয়াল করে দেখা, এই বন্ধন থেকে যদি ক্লোরিন ইলেকট্রন টানে Cl এর মাথায় মাইনাস কার্বনের মাথায় প্লাস, তাহলে এটা কি ইলেকট্রোফাইল, অ্যাসিটাইল গ্রুপ কি রূপে ব্যবহৃত হয় ইলেকট্রোফাইল রূপে, তাহলে এখানে কে ঢুকছে ইলেকট্রোফাইল, তাই এটার নাম কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেম টু সেম দেখ কার্বন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি ক্লোরিন, কে বন্ড টানবে ক্লোরিন, কার্বনের মাথায় কি প্লাস, বেনজোইল গ্রুপ, কি গ্রুপ এটা যেমন অ্যাসিটাইল গ্রুপ এটা সেরকমই বেনজোইল গ্রুপ, তাহলে কি ঢুকবে তাহলে দেখো বেনজিন রিং ও CO আরেকটা বেনজিন রিং, দেখ খেয়াল করে একটাই হচ্ছে বেনজোইল গ্রুপ ঢুকছে, দেখ খেয়াল করে দেখ এটা এই Cl টা এই H টাকে ধরছে, তাহলে কি বেরিয়ে যাচ্ছে HCl, ঢুকছে কে বেনজোইল, ঢুকছে কে বেনজোইল, বেনজোইল গ্রুপ কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটার নাম বেনজোইলেশন রিঅ্যাকশন, এটাকেই বলে শর্টেন বোমান বিক্রিয়া, কি বিক্রিয়া মনে রাখবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, শর্টেন বোমান বিক্রিয়া, কি বিক্রিয়া শর্টেন বোমান বিক্রিয়া। টোক এগুলো টোক, বিষয়টা হয়ে গিয়েছে, চল পরেরটায় চল, নিশ্চয় বুঝতে পারছিস, দেখ এতগুলো নিশ্চয়ই বুঝতে পেরে গেছিস, চল পরেরটা যাই, দেখ কি বলেছে, এটা ফেনল, এটা কি দেওয়া আছে ফেনল, কি দিয়েছে CHCl3, এটা ক্লোরোফর্ম তো CHCl3 NaOH, 2 নম্বরে কি H3O+, এটা দিয়ে একটা দিতে পারে, এইটা খুব এই তিনটে যে আমি তিনটে লিখছি এই তিনটে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, ভীষণ 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 ইম্পর্টেন্ট, এবং পরীক্ষাতে ধরে রাখ এই তিনটের মধ্যে একটা আসতে চলেছে, সরি ফার্স্টে কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় না, NaOH দেওয়া হয়, হ্যাঁ প্রথমে সোডিয়াম ফেনঅক্সাইড তৈরি করতে হয়, NaOH, 2 নম্বর CO2, 4 থেকে 7 ATM মতো চাপ লাগে, আর 3 নম্বরে গিয়ে হচ্ছে H3O+, মনে রাখবি, দেখ এই দুটো রাইম অ্যাক্টিভেন্ট যদি একটু মনে থাকে তাহলে তোরা প্রত্যেকে জানিস এই দুটো কি, দেখ প্রথমে দুটো হচ্ছে রাইম অ্যাক্টিভেন্ট, প্রথমটাতে কি হয় স্যালিসাইলডিহাইড, দ্বিতীয়টাতে কি হয় স্যালিসাইলিক অ্যাসিড, নিশ্চয়ই পড়েছিলাম, CHCl3 ক্লোরোফর্ম দিয়ে করলে স্যালিসাইলডিহাইড, CCl4 দিয়ে কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে করলে স্যালিসাইলিক অ্যাসিড, তাহলে প্রথমটা কি OH CHO, দ্বিতীয়টা কি OH COOH, 3 নম্বরটাও সেম OH COOH, কোলবে-স্মিথ বিক্রিয়া, কি বিক্রিয়া OH COOH, কোলবে-স্মিথ বিক্রিয়া, নিশ্চয়ই এগুলোর মেকানিজম সব করে দেওয়া আছে, একবার কি চ্যানেলে চেক আউট করবি দেখবি সব আছে এগুলোর মেকানিজম, এক একটা ধরে প্রত্যেকটা রিঅ্যাকশনের মেকানিজম করে দেওয়া আছে, এটা কি তুলে দেখো ক্লোরোফর্ম দিয়ে যদি হয় তাহলে কি তৈরি হয় মনে রাখবি, ক্লোরোফর্ম দিয়ে করলে ডাইক্লোরোকার্বিন ইলেকট্রোফাইল আসে, মনে রাখবি কিন্তু এটা, হ্যাঁ কি আসে ডাইক্লোরোকার্বিন, এটা কি ডাইক্লোরোকার্বিন, এটা কি রূপে কাজ করে ইলেকট্রোফাইল, কি রূপে কাজ করে ইলেকট্রোফাইল, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি বলবো ক্লোরোফর্ম দিয়ে করলে কি তৈরি হচ্ছে দেখ খেয়াল করে 2 হাইড্রক্সি বেনজাইলডিহাইড বা অর্থো হাইড্রক্সি বেনজাইলডিহাইড, এটা কি অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড,
এবং স্যালিসাইলডিহাইড এগুলো কমন নাম। স্যালিসাইলডিহাইড বল বা স্যালিসাইলিক অ্যাসিড বল এগুলো কি নাম? এগুলো কমন নাম। এগুলোর আইউপিএসি কি? এটা আমরা জানি CHO মেইন গ্রুপ, OH সেকেন্ডারি গ্রুপ, 2 নম্বরে হাইড্রক্সি আছে 2 হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, 2 হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। তাহলে আমরা কি বলতে পারি? রাইমারটিমানে CHCl3 দিলে, রাইমারটিমানে CHCl3 দিলে স্যালিসাইলডিহাইড, রাইমারটিমানে CCl4 দিলে স্যালিসাইলিক অ্যাসিড। কো এটা তো কোলবেসমেট বিক্রিয়া, কি বিক্রিয়া? কোলবেসমেট। এই দুটো রাইমারটিমান, এই দুটো কি? এই দুটো হচ্ছে রাইমারটিমান। কি নাম? রাইমারটিমান বিক্রিয়া, রাইমারটিমান বিক্রিয়া। আর এটা কি? কোলবেসমেট বিক্রিয়া। কি বিক্রিয়া? কোলবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, কোলবেসমেট বিক্রিয়া, কোলবেসমেট বিক্রিয়া লিখে রাখ। মনে রাখবি CHCl3 দিলে স্যালিসাইলডিহাইড, CCl4 দিলে স্যালিসাইলিক অ্যাসিড, আর নরমালি কোলবেসমেটে তো স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভীষণ 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 ইম্পর্টেন্ট এই তিনটে। আচ্ছা এবার দেখা, ধর স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। কি উৎপন্ন হয়ে গেছে? স্যালিসাইলিক অ্যাসিড তোদের সামনে, তোদের চোখের সামনে উৎপন্ন করে দিল, ঠিক আছে? যে তারপর থেকে স্লাইড টানবে, স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে Ac2O দেবে, কি? Ac2O। সেকেন্ড কি দেবে? ফেনল। কি দেবে? ফেনল। 3 নম্বর কি দেবে? CH3OH। কি দেবে? CH3OH বা মিথানল, CH3OH বা মিথানল, একদম ঠিক। দেখ খেয়াল করে, Ac2O, Ac মানে কি? অ্যাসিটাইল গ্রুপ। Ac মানে কি? অ্যাসিটাইল গ্রুপ। এটাকে দেখতে কেমন? CH3 C ডাবল বন্ড। কিন্তু এটাই অ্যাসিটাইল গ্রুপ। দেখবি একটু আগে বলেছি অ্যাসিটাইলেশন রিঅ্যাকশনের সময় বলেছি অ্যাসিটাইলেশন রিঅ্যাকশনে কোন গ্রুপ ঢোকে? অ্যাসিটাইল গ্রুপ। অ্যাসিটাইলেশন রিঅ্যাকশনে কোন গ্রুপ ঢোকে? অ্যাসিটাইল গ্রুপ। তাহলে আমরা কি বলতে পারি? Ac2O মানে কতগুলো অ্যাসিটাইল গ্রুপ আছে? দুটো। কটা আছে? দুটো। তাহলে আমরা এটাকে দেখতে কেমন? CH3 C ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও CH3 জায়গাটা আছে, জায়গাটা আছে, খেয়াল করে দেখ। এটা Ac2O, Ac2O, Ac কতগুলো আছে? দুটো। Ac কতগুলো আছে? দুটো। তাহলে অ্যাসিটাইল গ্রুপ কতগুলো আছে? দুটো। তুই দেখ অ্যাসিটাইল গ্রুপ কতগুলো আছে? দুটো। দেখ অ্যাসিটাইল গ্রুপ কতগুলো আছে? দেখ এদিক দিয়ে একটা অ্যাসিটাইল গ্রুপ, এদিক দিয়ে একটা অ্যাসিটাইল গ্রুপ, মাঝখানে একটা অক্সিজেন। এর নাম কি রে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। কি নাম? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। কি নাম? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে Ac2O এটার মানে কি? বলবি এটার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। কি নাম? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ঠিক, একদম ঠিক। তাহলে আমরা উপরে Ac2O এর জায়গায় এটা লিখে দিই। কি যুক্ত হবে? তুই বলবি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আছে। কি আছে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আমরা কি জানি এখান থেকে কি তৈরি হবে? দেখ এখান থেকে আমরা যদি খুব ভালো করে, খুব সুন্দর করে দেখি, দেখ এটা OH, দেখ এটা OH। এবার তুই দেখ একটুখানি খেয়াল কর, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের। কে ওয়ান টানছে? অক্সিজেন। ও এর মাথায় কি চার্জ? মাইনাস। কার্বনের মাথায় কি চার্জ? প্লাস। ওয়াও, কার্বন আর অক্সিজেনের মধ্যে কে ওয়ান টানছে? অক্সিজেন। ও এর মাথায় কি চার্জ? মাইনাস। কার্বনের মাথায় কি চার্জ? প্লাস। সাবাস। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কে টানছে? অক্সিজেন। ও এর মাথায় কি চার্জ? মাইনাস। এইচ এর মাথায় কি চার্জ? প্লাস। তাহলে এই মাইনাসটা কাকে ধরছে? প্লাস কে। এই মাইনাসটা কাকে ধরছে? প্লাস কে। তাহলে তুই দেখ CH3 C ডাবল বন্ড O মাইনাস কাকে ধরেছে? H কে। দেখ কি বেরিয়ে গেল? CH3 C ডাবল বন্ড OH, CH3 C ডাবল বন্ড OH। দেখ খেয়াল করে দেখ এটা CH3 C ডাবল বন্ড O মাইনাস H প্লাস কে ধরেছে, তাহলে CH2 C ডাবল OH বেরিয়ে গেছে। তাহলে এখানে কি যুক্ত হয়েছে? দেখ খেয়াল করে, উপরে কি ছিল রে? ও। উপরে কি ছিল? ও মাইনাস কাকে ধরেছে? CO CH3 কে। কাকে ধরেছে? CO CH3 কে। আর C ডাবল OH যেমন কার তেমন আছে। দেখ বলতে পারি কিনা? দেখ খেয়াল করে দেখ, ও মাইনাস কাকে ধরেছে? ও মাইনাস ইলেকট্রোফাইলকে ধরেছে। ও মাইনাস কাকে ধরেছে? ইলেকট্রোফাইলকে। কি রে? কে ইলেকট্রোফাইল? অ্যাসিটাইল গ্রুপ। কে ইলেকট্রোফাইল? অ্যাসিটাইল গ্রুপ। তাহলে এখানেও আমি কি বলতে পারি? স্যার অ্যাসিটাইল গ্রুপ ঢুকেছে মানে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন হয়েছে। অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন হয়েছে, তার এর নাম কি? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। কি নাম? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। আর এই মালটার ডাক নাম কি? অ্যাসপিরিন। কি নাম? অ্যাসপিরিন। কি নাম? অ্যাসপিরিন। 2P, হ্যাঁ, ভালো করে লিখে নিবি এবং এটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। টোকা হয়ে গেছে। তাহলে কি তৈরি হচ্ছে? কি তৈরি হচ্ছে? এর নাম কি? দেখ অ্যাসিটাইল গ্রুপ ঢুকেছে, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন হয়েছে, স্যালিসাইলিক অ্যাসিডে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন হয়েছে, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এর নাম হচ্ছে অ্যাসপিরিন। কি নাম? অ্যাসপিরিন। কি নাম? অ্যাসপিরিন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তাহলে কি যুক্ত হবে? 22 কেডি OCOCH3, OCOCH3। এখানে কি আছে? C ডাবল H, অ্যাসপিরিন। চল এটার দিকে রাখো, কি হবে?
আচ্ছা একটু মুছে দিই এগুলো, নিশ্চয়ই তোরা টুকু ফেলেছিস আশা করছি। হ্যাঁ अब देखो এবার কি হবে COOH COOH দেখ এটা তো দেখ খেয়াল করে দেখ আমরা কি বলতে পারি, দেখ আমরা খেয়াল করে দেখ কি বলতে পারি, এটা ফেনল, এটা ফেনল, এখান থেকে H আর OH মিলে জল বের করে দে, কি বের করে দিবি জল। দেখ খেয়াল করে দেখ কি বলছি, এখান থেকে H আর OH মিলে কি বের করবি জল, তাহলে কি ঢুকবে তাহলে এ দেখো ওপরে যেমনকার তেমন OH আছে, ওপরে যেমনকার তেমন OH আছে, এদিকে C ডাবল বন্ড O আছে, C ডাবল বন্ড O আছে, তার সাথে কি লাগছে O বেনজিন রিং, কি লাগছে O, দেখ এখান থেকে H, এখান থেকে H আর এখান থেকে OH, এখান থেকে H, দেখ খেয়াল কর এখান থেকে H, এখান থেকে OH, H আর OH মিলে কি বের হচ্ছে জল, C ডাবল বন্ড O এর সাথে কি লাগছে O বেনজিন রিং, O ফিনাইল রিং, তার মানে আমরা কি বলছি ফিনাইল স্যালিসাইলেট। দেখ তো একটু খেয়াল করে ভালো করে বুঝবি, হ্যাঁ এটা স্যালিসাইলিক অ্যাসিড, তো এই স্ট্রাকচারটা পুরোটা কি স্যালিসাইলিক অ্যাসিড, তাহলে ভাই এটা স্যালিসাইলেট। তো দেখ খেয়াল কর এটা যদি পুরোটা স্যালিসাইলিক অ্যাসিড হয় তাহলে এইটুকুনি কি রে স্যালিসাইলেট, তাহলে এটা ফিনাইল স্যালিসাইলেট, কি নাম ফিনাইল স্যালিসাইলেট, ফিনাইল স্যালিসাইলেট। এটারই একটা ডাক নাম হচ্ছে সেলল, কি নাম সেলল, কি নাম সেলল। লেখা হয়ে গেছে, নিশ্চয়ই লেখা হয়ে গেছে, আমি এইগুলো শুধু মুছে দিচ্ছি, হ্যাঁ এই নামগুলো মুছে দিচ্ছি, ফিনাইল স্যালিসাইলেট বা সেলল। এখানে হলে কি হবে তুমি দেখো এখানকার H আর OH বের হবে, H আর OH, তাহলে এখান থেকেও কি বের হচ্ছে জল, কি বের হচ্ছে তাহলে হ্যাঁ এখান থেকেও কি বের হচ্ছে জল, তাহলে কি লাগছে তাহলে উপরে কি আছে OH, উপরে কি আছে OH, C ডাবল বন্ড ছিল, ইয়েস C ডাবল বন্ড ছিল, এই দেখো C ডাবল বন্ড ছিল, তার সাথে কি লাগছে OCH3, কি লাগছে OCH3, কি লাগছে OCH3। দেখ এখান থেকে যদি এই H আর OH মিলে জল বেরিয়ে যায় তাহলে সেম টু সেম হচ্ছে, এটার নাম কি রে এটা স্যালিসাইলেট, এটা মিথাইল, তাহলে এটার নাম মিথাইল স্যালিসাইলেট, কি নাম মিথাইল স্যালিসাইলেট। এটাকে বলে অয়েল অফ উইন্টার গ্রিন, কি নাম অয়েল অফ উইন্টার গ্রিন, অয়েল অফ উইন্টার গ্রিন। একটু পড়ে রাখিস, হ্যাঁ অ্যাসপিরিন কোন কাজে ব্যবহার করা হয়, সেলল কোন কাজে ব্যবহার করা হয়, অয়েল অফ উইন্টার গ্রিন কোন কাজে ব্যবহার করা হয়। এই স্লাইডটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। হয়েছে নিশ্চয়ই টের পেয়েছিস। আচ্ছা এগুলো হয়ে গেছে মোটামুটি, চল এরপর দেখ খেয়াল কর এটা কি রে ক্লোরোবেনজিন, এটার নাম কি ক্লোরোবেনজিন। এখানে কি দিয়েছে NaOH 350 ডিগ্রি C, আর 2 নম্বরে ডাইলিউটেড HCl, কি দিয়েছে ডাইলিউটেড HCl। যদি দেয় তাহলে কি হবে তুই দেখো ডাউ প্রসেস, এটা কি তাহলে হ্যাঁ এটা হচ্ছে ডাউ প্রসেস, ডাউ পদ্ধতি। কি হবে ফেনল তৈরি হবে, কি তৈরি হবে ইয়েস এখান থেকে কি তৈরি হয় ফেনল তৈরি হয়, কি প্রসেস ডাউ, কি প্রসেস ডাউ। মনে করে দেখ যদি এখানে একটা একটা করে, এটা আমি পরের দিন করাবো এই কোশ্চেনটা, যখন এখানে একটা একটা করে NO2 গ্রুপ বাড়বে, কি বাড়বে NO2 গ্রুপ, NO2 গ্রুপের মধ্যে কি আছে -I -R, NO2 গ্রুপের মধ্যে কি আছে -I -R, অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে যদি NO2 ঢোকে তাহলে সেক্ষেত্রে -I -R দুটো প্রভাব দেখাবে, যদি মেটা পজিশনে NO2 ঢোকে তাহলে শুধুমাত্র -I প্রভাব দেখাবে, -R দেখাবে না, এবং এই টেম্পারেচার গুলো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে থাকবে। অর্থাৎ যদি আমরা দেখি যে এখানে একটা NO2 থাকতো এই টেম্পারেচারটা 170 ডিগ্রি সি হতো, যদি দেখতাম এখানেও NO2 আছে এখানেও NO2 আছে এটা 95 ডিগ্রি সিতে হতো। যদি অর্থ প্যারা অর্থ তিনটেতে NO2 থাকে তাহলে রুম টেম্পারেচারে হতো। মানে ডাউ প্রসেসের গল্পটা হচ্ছে এটা যে যদি তুমি অর্থ প্যারা অর্থ পজিশনে NO2 গ্রুপ বাড়াতে থাকো, NO2 গ্রুপের মধ্যে -I ও -R উভয় প্রভাব থাকার ফলে সেটি বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে টানবে, তার ফলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন অধিক স্বতঃস্ফূর্ততার সাথে সংঘটিত হবে। যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া NO2 গ্রুপ যেটা কিনা -I -R উভয় প্রভাব দেখাচ্ছে, সেই -I ও -R উভয় প্রভাবের দরুন NO2 গ্রুপ বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে টানবে, -I দিয়ে সিগমা ইলেকট্রন ঘনত্বকে টানবে, -R দিয়ে পাই এর ইলেকট্রন ঘনত্বকে টানবে। তার ফলে আমরা এটা বলতে পারি বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব অধিক পরিমাণে হ্রাসপ্রাপ্ত হবে। তাই প্রতিস্থাপন বিক্রিয়া অত্যন্ত স্পন্টিনিউটির সাথে সংঘটিত হবে। যদি বিক্রিয়া স্পন্টিনিউটির সাথে সংঘটিত হয় তাহলে তোরা প্রত্যেকে জানিস টেম্পারেচার গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, কারণ টেম্পারেচার বেশি লাগবে না। আচ্ছা খুব
ভালো কথা, এটা ডাউ প্রসেসের একটা কনসেপ্ট, এটা তুমি পড়ে রাখিস, খুব ইম্পর্টেন্ট। এবার ধর এটা দেওয়া আছে, এরপর বলছে কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 কি মিক্সড অ্যাসিড। তো তোদেরকে আমি প্রত্যেককে পড়িয়েছিলাম এই দুটোকে একসাথে কি বলা হয়, তুমি বলবি এই দুটোকে একসাথে বলা হয় মিক্সড অ্যাসিড। কি অ্যাসিড? মিক্সড অ্যাসিড। এটা দেওয়ার মানে কি ডিসালফোনেটিং নাইট্রেশন হবে, প্রথমে সালফোনেশন হবে অর্থো প্যারা অর্থো পজিশনে, তারপর ওই সালফো গ্রুপকে সরিয়ে সালফো গ্রুপের জায়গায় নাইট্রো গ্রুপ সেই জায়গাটাকে অ্যাকিউয়ার করবে। অর্থাৎ আমরা এটা বলতে চাইছি প্রথমে মিক্সড অ্যাসিড প্রয়োগ করলে ফার্স্টলি সালফোনেশন হয়, পরবর্তীতে সালফো গ্রুপকে সরিয়ে দিয়ে সালফো গ্রুপকে সাবস্টিটিউট করে SO3H গ্রুপের জায়গায় NO2 গ্রুপ প্রবেশ করে, অর্থাৎ এটাকে বলা হয় ডিসালফোনেটিভ নাইট্রেশন। কি? ডিসালফোনেটিভ নাইট্রেশন। তো কি ঢোকে? অর্থো প্যারা অর্থো, এই তিনটে পজিশনে NO2। এর কি নাম? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। কি নাম? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। 2,4,6 trinitrophenol. It is commonly popularly known as picric acid. কি অ্যাসিড? পিক্রিক অ্যাসিড। কি অ্যাসিড? পিক্রিক অ্যাসিড। আমরা কেন বলি এটাকে পিক্রিক অ্যাসিড? দেখ কনসেপশন, ভ্যালুয়েশন কনসেপ্ট। দেখ কটা NO2 গ্রুপ আছে? তিনটে। কটা NO2 গ্রুপ আছে? তিনটে। কোথায় কোথায়? অর্থো প্যারা অর্থো। যে NO2 গ্রুপগুলো আছে সেগুলো কোথায় কোথায় আছে রে? অর্থো প্যারা অর্থো। অর্থো প্যারা অর্থো পজিশনে যদি NO2 গ্রুপ থাকে তারা -I প্রভাবও দেখাবে অ্যাজ ওয়েল অ্যাজ -R প্রভাবও দেখাবে। -I প্রভাব এবং -R প্রভাব উভয় দেখানোর ফলে এই বেনজিন বলয়ের দিক থেকে টান পড়বে। এই টানটা অ্যাকচুয়ালি কোথায় পড়বে লাস্টে গিয়ে? OH গ্রুপে। কোথায় পড়বে? OH গ্রুপে। কি রে H এর মাথায় প্লাস চলে আসবে, তাহলে A সহজে H+ ডোনেট করবে। কি করবে? H+ ডোনাট হয়ে যাবে। যে H+ ডোনাট হবে তার অ্যাসিডিটি বাড়বে, তার pH ভ্যালু কমবে, তাই এই মানটাকে অ্যাকচুয়ালি পপুলারলি কি রূপে চেনা হয়? পিক্রিক অ্যাসিড। মানে 2,4,6 ট্রাইনাইট্রোফেনলের মধ্যে দেখ খেয়াল করে 2,4,6 ট্রাইনাইট্রোফেনলের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিডের কোনো গ্রুপই নেই, COOH এই গ্রুপটাই নেই, তবুও এটা অ্যাসিড। কেন? না তুই তখন বলবি যে যেহেতু অর্থো প্যারা অর্থো পজিশনে তিনটে NO2 গ্রুপ একসাথে উপস্থিত, তারা -I দিয়ে সিগমাকে টানবে, -R দিয়ে পাইকে টানবে, বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে। তো আলটিমেটলি টান কোথায় পড়বে? OH গ্রুপে। OH গ্রুপে টান পড়লে H এর মাথায় প্লাস আসবে, H এর মাথায় প্লাস আসলে H+ বেরিয়ে যাবে, H+ ডোনেট হওয়ার মানে অ্যাসিডিটি বাড়ছে। সো 2,4,6 ট্রাইনাইট্রোফেনলে COOH না থাকা সত্ত্বেও এটি আম্লিকতা প্রদর্শন করে, তাই এটির কমন নাম পিক্রিক অ্যাসিড। নিশ্চয়ই বুঝতে পারছিস? এগুলো পড়তে চল, খুব ইম্পর্টেন্ট এই সব জিনিসপত্রগুলো। এটা একটা কনসেপ্ট ছিল। আচ্ছা এবার টাকা, এটা ফেনল, এই FeCl3টা অনাদ্র। হ্যাঁ, সেম টু সেম FeBr3টাও অনাদ্র। কনসেন্ট্রেটেড HNO3, ধূময়মান নাইট্রিক অ্যাসিড দিয়েও করা যায়, কনসেন্ট্রেটেড H2SO4, ধূময়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম দিয়েও করা যায়, পাইরোসালফিউরিক অ্যাসিড। মনে রাখবি হ্যাঁ, এখানে কনসেন্ট্রেটেড H2SO4 না দিয়ে যদি বলে ওলিয়াম দেওয়া আছে, কি 98% H2SO4 দেওয়া আছে, কি পাইরোসালফিউরিক অ্যাসিড H2S2O7 দেওয়া আছে, তাহলেও হবে। হ্যাঁ, তারপর CH3Cl অনাদ্র AlCl3, দেখেই নিশ্চয়ই মনে পড়ে গেছে, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, আর এটা CH3COCl অনাদ্র AlCl3, ফিডেলক্রাফট অ্যাসিটাইলেশন বা অ্যাসাইলেশন, খেয়াল করে দেখ। আমরা কি জানি? ফেনল অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। ফেনল কি? ফেনল হচ্ছে, আমি আর বলছি না, হ্যাঁ পুরো রেজোনেন্স করে একবার দেখে নিবি যে ফেনল হচ্ছে কি? অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। যেহেতু ফেনল অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে আমরা বলতে পারি ইলেকট্রোফাইল গুলো কোথায় গিয়ে অ্যাটাক করবে রে? অর্থো প্যারা পজিশনে। ইলেকট্রোফাইল সবসময় কোথায় গিয়ে অ্যাটাক করবে? অর্থো প্যারা পজিশনে। তো ভাই ক্লোরিনেশন কোথায় হবে তুই বলবি? এ দেখো, হয় একবার প্যারাতে হবে, নয় একবার অর্থতে হবে। নাও উই অল নো দ্যাট প্যারা পজিশনে যে প্রোডাক্টটা তৈরি হয় সেখানে স্টেরিক হিন্ড্রেন্স হয় না, প্যারার প্রোডাক্টে স্টেরিক হিন্ড্রেন্স হয় না, তাই এটা সবথেকে স্টেবল, ওটা লেস স্টেবল, কারণ এটা মেইন প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, ওটা সাবসিডিয়ারি প্রোডাক্ট। অর্থাৎ প্যারা এবং অর্থ দুই প্রোডাক্টই যদি একই সাথে তৈরি হয় তাহলে প্যারাটা হচ্ছে মেইন, অর্থটা হচ্ছে সাবসিডিয়ারি। তাহলে এখানেও সেম OH, এখানে Br, OH,
OH, এখানে বিয়ার দেখ খেয়াল করতে পারি আমরা, দেখ HNO3 দিলে কি হয় রে, NO2 প্লাস যখন নাইট্রেশন হয় কি হয়, বলি হ্যাঁ কি ঘটে, নাইট্রেশন OH, এখানেও NO2 OH, এখানেও NO2, ঠিক আছে। এখানে হলে কি হবে, SO3H ঢুকবে, কি ঢুকবে SO3H, কারণ সালফো গ্রুপ মানে কি, SO3H সালফো গ্রুপ মানে কি, SO3H প্যারা পজিশনও ঢুকবে, অর্থো পজিশনও ঢুকবে, প্যারা পজিশনও ঢুকবে, অর্থো পজিশনও ঢুকবে। না খেয়াল করে দেখ প্রথমটা, দেখ এগুলো সব হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এগুলো কি, এগুলো সবাই হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এবং এটা ক্লোরিনেশন, এটা ব্রোমিনেশন, এটা নাইট্রেশন, এটা সালফোনেশন, এটা সালফোনেশন। বাকিগুলো মুছে দিলাম, হ্যাঁ নিশ্চয়ই লেখা হয়ে গেছে তোদের। তাহলে এবার বাকি দুটো, এটা কি বলবি, ফেনল তো ছিল, ফেনল তো ছিল, একবার CH3 লাগবে প্যারাতে, একবার CH3 লাগবে প্যারাতে, আর একবার CH3 লাগবে অর্থোতে, আরেকবার CH3 লাগবে অর্থোতে। দেখ এটা হবে, এটা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, কারণ মিথাইল এক প্রকারের কি গ্রুপ, দেখ খেয়াল করে দেখ এখানে কোন গ্রুপ ঢুকেছে, CH3+, কোন গ্রুপ ঢুকেছে, CH3+, তাহলে এখানে ইলেকট্রোফাইল গ্রুপে কি কাজ করছে, মিথাইল গ্রুপ, মিথাইল এক প্রকারের কি গ্রুপ, অ্যালকিল গ্রুপ, তাহলে এটা কি বিক্রিয়া, অ্যালকাইলেশন, কি বিক্রিয়া, অ্যালকাইলেশন। আর লাস্টেরটা এটা কি উৎপন্ন হবে, দেখ খেয়াল করে দেখ, OH ছিল, এখানে COCH3, কি লাগছে COCH3, এখানে দেখ OH ছিল, এখানে কি লাগবে COCH3, তাহলে দেখ খেয়াল করে দেখ এটা কি হচ্ছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যাসাইলেশন বা অ্যাসিটাইলেশন, এটা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটা ফ্রিডেলক্রাফট অ্যাসিটাইলেশন। দেখ মুছলাম, দেখ নিশ্চয়ই পারবি এগুলো সোজা। আচ্ছা তারপর দেখ ধারে এটা দিয়েছে CH3 CH2 OH, কপার টিউব 300 ডিগ্রি, বিশাল ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জিনিসটা, কপার টিউব 300 ডিগ্রি, ওকে। তারপর কি দিয়েছে CH3 CHOH CH3, সেম কপার টিউব 300 ডিগ্রি, CH3 CCH3 CH3 OH, এখানেও তোকে দিয়েছে কপার টিউব 300 ডিগ্রি। নাও আই হ্যাভ এ পয়েন্ট, এবং আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, একটুখানি